সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আমি হেমন্ত টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে হেমন্ত পরামানিক। আজকে আমি তোমাদের কাছে ইতিহাসের লাস্ট মিনিটে সাজেশন নিয়ে এসেছি। মাত্র গুটি কয়েক প্রশ্ন আমি আজকে তোমাদের কাছে তুলে ধরব। তোমরা যদি এই প্রশ্নগুলো তৈরি করে নিতে পারো, আশা করি তোমরা ব্যর্থ হবে না। তোমরা এর মধ্যেই সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, মাত্র গুটি কয়েক প্রশ্ন। তবে একটা কথা বলি, ভিডিওটা দেখার সময় তোমরা স্কিপ করে দেখবে না, কারণ যে প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমি প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমি বলে দেবো এই প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় নাম বলে দেবো, না অধ্যায়ে কোন প্রশ্ন আসবে এবং তার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ সেটাও আমি বলে দেবো। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবে, মাত্র কয়েকটি মিনিট। আর বেশি কথা বলে আমি সময় নষ্ট করব না। আমি রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন তোমাদের দিয়েছি, এরপরে আরও তোমাদের বাকি সাবজেক্টের সাজেশন দেওয়ার আমি চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা যদি প্রশ্নগুলো পেয়ে উপকৃত হও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই তোমরা সহজেই পেয়ে যাও। তো কি কি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি সেগুলো দেখো। প্রথম অধ্যায় আমি রেখেছি অতীত স্মরণ থেকে। অতীত স্মরণ থেকে আমি যে প্রশ্নগুলো রেখেছি, মাত্র দুটি প্রশ্ন আমি অতীত স্মরণ থেকে রেখেছি। কি কি? প্রথম প্রশ্ন হচ্ছে, আধুনিক ইতিহাস লিখতে গেলে একজন ঐতিহাসিককে কিভাবে আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি অনুসরণ করতে হয়? আরেকবার বলছি, আধুনিক ইতিহাস লিখতে গেলে একজন ঐতিহাসিককে কিভাবে আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি অনুসরণ করতে হয়। অর্থাৎ এটা লিখন পদ্ধতিটা তোমরা খুব ভালোভাবে করে নিও। 2 নম্বর প্রশ্ন এই অধ্যায় থেকে, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্নির্মাণে জাদুঘরের ভূমিকা লেখো। আরেকবার বলছি, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্নির্মাণে জাদুঘরের ভূমিকা লেখো। এই প্রশ্নটা তোমাদের খুব ভালোভাবে করবে। তোমরা দুটো প্রশ্নই করে যেও, দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমি বলবো জাদুঘরের প্রশ্নটা তোমরা খুব ভালো করে যেও। এই প্রশ্নটা 2024-এ উচ্চ মাধ্যমিকে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। পরের অধ্যায় দেখো, ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠা। এই অধ্যায় থেকে আমি কটি প্রশ্ন রেখেছি? এই অধ্যায় থেকে আমি 3টি প্রশ্ন রেখেছি। এর মধ্যে কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা আমি বলে দেবো। সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি কি কি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিন তত্ত্ব আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। মাত্র 3টি প্রশ্ন। এর মধ্যে তোমরা খুব ভালোভাবে করবে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিন তত্ত্বটি আলোচনা করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। সাথে তোমরা সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি লেখো। এটা তোমরা দেখে যাবে। তাহলে এই অধ্যায় থেকে 3টে প্রশ্ন দিয়েছি, তার মধ্যে হবসন লেনিনটা আমি দিয়েছি, খুব ভীষণ গুরুত্বপূর্ণ। তার সাথে দেখে যাবে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি লেখো। এটা দেখে যেও। এরপরের অধ্যায় দেখো, ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। এই অধ্যায় থেকে আমি প্রশ্ন রেখেছি তোমাদের। দেখো, ঔপনিবেশিক ভারতে অপশিল্পায়নের কারণ ও ফলাফল লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঔপনিবেশিক ভারতে অপশিল্পায়নের কারণ ও ফলাফল লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো, ক্যান্টন বাণিজ্যের মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল? এই বাণিজ্যের অবসানের কারণ কি ছিল? ক্যান্টন বাণিজ্যের মূল বৈশিষ্ট্য কি ছিল? এই বাণিজ্যের অবসানের কারণ কি ছিল? 3 নম্বর প্রশ্ন এই অধ্যায় থেকে দেখো, ভারতের রেলপথ বিস্তারের উদ্দেশ্য কি ছিল? এর ফলাফল কি হয়েছিল বা এর ফল কি হয়েছিল? আবার বলছি, ভারতের রেলপথ বিস্তারের উদ্দেশ্য কি ছিল? এর ফল কি হয়েছিল? 3টি প্রশ্ন আমি তোমাদের জন্য এই অধ্যায়ে রাখলাম। তোমরা কিন্তু 3টেই দেখে যেও। তার মধ্যে আমি বলবো তোমরা রেলপথটা আর ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল, এই দুটো প্রশ্ন খুব ভালো করে দেখে যেও।
পরের অধ্যায় দেখো, সাম্রাজ্যবাদী কর্তৃত্বের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এই অধ্যায় থেকে আমি মাত্র দুটি প্রশ্ন রেখেছি এবং দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ। কি রেখেছি শোনো। চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল উল্লেখ করো। চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন রেখেছি, শিক্ষা ও সমাজ সংস্কার বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন রেখেছি, শিক্ষা ও সমাজ সংস্কার বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। দুটো প্রশ্নই খুব ভালো করে যেও। এই দুটো প্রশ্ন তোমরা খুব ভালো করে নেবে। 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভীষণ গুরুত্বপূর্ণ এই দুটি প্রশ্ন। এরপর আমরা ঔপনিবেশিক ভারতের শাসন, এখান থেকে আমি কটা প্রশ্ন রেখেছি, এখান থেকে আমি দুটি প্রশ্ন রেখেছি। কি কি প্রশ্ন ভালো করে দেখে নাও। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের বিভিন্ন দিক ও বৈশিষ্ট্য সহ আলোচনা করো। আরেকবার বলছি, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের বিভিন্ন দিক ও বৈশিষ্ট্য সহ আলোচনা করো। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এর সাথে আমি আর একটা প্রশ্ন রেখেছি, যে প্রশ্নটা সহজে ফেলে দেওয়া যায় না, কিন্তু প্রশ্নটা তোমরা খুব ভালো করে যেও। সেটা হচ্ছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষিত কি ছিল? এই ঘটনার ফল কি হয়েছিল? অথবা এই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল? এই প্রশ্নটা ভালো করে দেখে যেও। কি বললাম? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষিত কি ছিল, এই ঘটনার ফল কি হয়েছিল, অথবা এই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ এই অধ্যায় থেকে মাত্র দুটি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখলাম। দুটো প্রশ্নই ভালো করে যাও। তবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এইটা আমি আমার চ্যানেলে তোমরা দেখবে যে আমি এটা আলাদাভাবে পড়িয়েছি। যদি তোমাদের মনে হয় তোমরা প্রশ্নটা এখান থেকে বুঝে নিও, আমি ওখানে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। গল্পটা যদি তোমরা দু একবার দেখো, অবশ্যই তোমাদের মাথায় আসবে বা তোমাদের মনে থাকবে। তো এই প্রশ্নটা করে নিও। এই নিয়ে আমি আগে একটা ভিডিও তোমাদের ছেড়েছি। তারপর দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ, এই অধ্যায় থেকে আমি কি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। এখান থেকে মাত্র একটি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। কি রেখেছি? ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। আরেকবার বলছি, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটাই প্রশ্ন রেখেছি আমি এই অধ্যায় থেকে, মাত্র একটি প্রশ্ন রেখেছি। প্রশ্নটা ভালো করে যেও। আমরা ঠান্ডা লড়াই যুগ থেকে আমি মাত্র একটি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। প্রশ্ন দেখো, ট্রুম্যান ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে কি জানো? ট্রুম্যান ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে কি জানো? এই প্রশ্নটা তোমাদের জন্য আমি রেখেছি। প্রশ্নটা ভালো করে নিও। এরপর উপনিবেশীকরণ থেকে আমি মাত্র তোমাদের দুটো প্রশ্ন রেখেছি। কি কি? প্রথম প্রশ্ন দেখো, সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। এর উদ্দেশ্য কি ছিল? সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো, এর উদ্দেশ্য কি ছিল? পরের কোশ্চেন, স্বাধীন ভারতের প্রধান তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। আমি জানি তোমাদের হাতে বেশি সময় নেই, তবে আমি মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরলাম। এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না, আর এর থেকে বেশি কমাতে যেও না। যে প্রশ্নগুলো আমি বলছি সেই প্রশ্ন ভালো করে যেও, অবশ্যই তোমরা সফল হবে। তবে স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য 2024 ধরে রাখো, পড়ে গেছে এইরকম একটা প্রশ্ন এটা। তাহলে আমি মাত্র তোমাদের কয়েকটা প্রশ্ন রাখলাম, মাত্র কয়েকটা। তার মধ্যে আমি বলে দিচ্ছি,
কোন প্রশ্নটা খুব ভালোভাবে করবে, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব খুব ভালো করে করবে, ভারত ছাড়ো আন্দোলন খুব ভালোভাবে করবে, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন খুব ভালো করে করবে, চীনের চৌঠা মে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুটোই কিন্তু ভালো করে করতে হবে। তবে চীনের চৌঠা মে ধরে রাখো পড়ে গেছে, এমন একটা প্রশ্ন এটা। আর তোমরা ভারতের রেলপথ আর ঔপনিবেশিক ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল খুব ভালো করে যেও। আর করবে হবসন লেনিন খুব ভালোভাবে করে যেও। আর জাদুঘর কাকে বলে, এই প্রশ্নটা মাত্র এই কয়েকটি প্রশ্ন, এই প্রশ্নগুলো ভালোভাবে করে নিও, প্র্যাকটিস করবে। তারপরে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো দেখে যাবে, করবে, ছেড়ে যেও না, এর মধ্যেই তোমাদের কমন আসবে। তাহলে আমি তোমাদের জন্য কটি প্রশ্ন রাখলাম? মাত্র 15টি প্রশ্ন রাখলাম। এই 15টি প্রশ্নের মধ্যে 10টি প্রশ্ন আমরা বলে দিলাম, এই 10টি প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ। এই 10টি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিও। আর প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হও, অবশ্যই কৃপণতা না করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী সাজেশন ছাড়া মধ্যেই তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে প্রিপারেশন নাও। ধন্যবাদ।